আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুবই নিকটবর্তী। তাই তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বই থেকে অর্ধবার্ষিক পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নিবে তার জন্য আমি একটি মডেল টেস্ট তৈরি করেছি। অবশ্যই এটি ফলো করলে তুমি এ প্লাস পাবে ইনশাল্লাহ অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকের এই ভিডিওতে আমরা কি দেখবো চলো এক নজরে দেখে নেই। আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সর্বোপরি ষষ্ঠ অধ্যায়। এই ছয়টি অধ্যায় থেকে আমরা 4টি করে অর্থাৎ 4 6 24টি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। তোমাদের পরীক্ষায় প্রশ্নের মাঝে থাকবে 15টি, উত্তর দিতে হবে 10টির। সেখান থেকে আমি মাত্র প্রতিটি অধ্যায় থেকে 4টি করে অর্থাৎ 4 6 24টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। আরও বেশি দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু এই 24টি যদি তুমি ইনশাল্লাহ মুখস্থ করতে পারো অবশ্যই এখান থেকে 7 থেকে 8টি কমন পেয়ে যাবে। এবং পাশাপাশি দিয়েছি প্রায় 100-র উপর, এই 6টি অধ্যায় থেকে প্রায় 100-র উপর এমসিকিউ দিয়েছি। সেইগুলি যদি ইনশাল্লাহ মনোযোগ দিয়ে কমপ্লিট করতে পারো তাহলে আর নতুন করে পড়তে হবে না। সেই এমসিকিউগুলি কোথায় পাবে ভিডিও শেষে বলে দেব। এখন আমরা শুধু সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখব উত্তর সহ। চলো শুরু করি। তাহলে প্রথমতে আমরা প্রথম অধ্যায় থেকে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্নটি হলো, দেখো, পাকিস্তান রাষ্ট্রটি কিভাবে গঠিত হয়? উত্তরটি হলো 1947 সালের 14ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত অভিযুক্ত হয়ে মুসলিম জনগোষ্ঠীর অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। এর দুটি অংশ ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। এভাবে তুমি প্রথম উত্তরটি লিখতে পারো। তারপর দেখি দ্বিতীয়টি কি বলতেছে, রাষ্ট্রভাষা আন্দোলন কেন হয়েছিল? উত্তরটি হলো, পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিলে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালিরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করেন। 3 নম্বর প্রশ্নটি দেখো, 6 দফা বলতে কি বোঝায়? উত্তর হলো, 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে যে 6টি দাবি উত্থাপন করেন তা 6 দফা নামে পরিচিত। তারপর 4 নম্বর প্রশ্নটি দেখি, 1971 সালের 25শে মার্চ কি ঘটেছিল? উত্তরটি হলো, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর গণহত্যা চালানোর জন্য অপারেশন সার্চ লাইট শুরু করে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা হয়। এবার দ্বিতীয় অধ্যায় থেকে দেখি, বাংলাদেশের সংস্কৃতি কেমন সংক্ষেপে লেখো। উত্তর হলো, বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। এ সংস্কৃতিতে বাঙালির ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সঙ্গীত, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রভাব রয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটি দেখো, কিভাবে এদেশে ইসলাম প্রচার লাভ করে? উত্তর হলো, সুফি, সাধক, পীর, আউলিয়া ও মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এদেশে ইসলাম প্রচার লাভ করে। 3 নম্বর প্রশ্নটি দেখো দ্বিতীয় অধ্যায় থেকে, বড়দিন সম্পর্কে সংক্ষেপে লিখো। উত্তর হলো, বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন করা হয়। তারপর দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রশ্নটি দেখো, নৃগোষ্ঠী সম্প্রদায়গুলো বাংলাদেশের কোন কোন অঞ্চলে বসবাস করে? উত্তর হলো, বাংলাদেশের নৃগোষ্ঠী সম্প্রদায়গুলো প্রধানত পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর ও রাজশাহী অঞ্চলে বাস করে। এবার দেখি তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, পরিবার কি সংক্ষেপে লিখো। উত্তর হলো, পরিবার হলো সমাজের ক্ষুদ্রতম ও মৌলিক প্রতিষ্ঠান, যেখানে বাবা, মা ও সন্তানরা একসঙ্গে বসবাস করে এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখে। দ্বিতীয় প্রশ্নটি দেখো 3 নম্বর অধ্যায়ের, একক পরিবার সম্পর্কে সংক্ষেপে লেখো। যে পরিবারে শুধু মা, বাবা ও তাদের অবিবাহিত সন্তানরা বসবাস করে তাকে একক পরিবার বলে। এবার 3 নম্বর প্রশ্নটি দেখো, সামাজিকরণ সম্পর্কে সংক্ষেপে লিখো। সামাজিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের রীতিনীতি, মূল্যবোধ, আচরণ ও সংস্কৃতি শেখায়। এবার 4 নম্বর প্রশ্নটি দেখো, শিশুর সামাজিকরণ বাধাগ্রস্ত হলে পরিণাম কি হয়? উত্তর, শিশুর সামাজিকরণ বাধাগ্রস্ত হলে তার স্বাভাবিক মানসিক ও সামাজিক বিকাশ অব্যাহত হয়,
সামাজিক বিকাশ ব্যাহত হয় এবং সে সমাজের সঙ্গে খাপ খাইয়ে চলতে অসুবিধায় সম্মুখীন হয়। তারপরে দেখো চতুর্থ অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্নটি, জাতীয় অর্থনীতিতে কেন সবল ও গতিশীল করে তুলতে হবে? বলতেছে জাতীয় অর্থনীতিতে কেন সবল ও গতিশীল করে তুলতে হবে? উত্তরটি হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করে তুলতে হবে। 2 নম্বর প্রশ্নটি দেখো, কুটির শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। যেসব শিল্প স্বল্প পুঁজি ও পারিবারিক শ্রমের মাধ্যমে ঘরে বা ছোট পরিবারে পরিচালিত হয় সেগুলোকে কুটির শিল্প বলা হয়। এটাকে যদি এইভাবে আসে যে কুটির শিল্প কাকে বলে, তাহলে এই উত্তরটা দিলেও চলবে। এবার দেখো 3 নম্বর, রপ্তানি বলতে কি বোঝায়? নিজ দেশের উৎপাদিত পণ্য বা সেবা বিদেশে বিক্রি করাকে রপ্তানি বলে। 4 নম্বর প্রশ্নটি দেখো, প্রক্রিয়াজাতকরণ শিল্পের 2টি সমস্যা লিখো। উত্তর হলো আধুনিক প্রযুক্তির অভাব, 2 নম্বরটি হলো পর্যাপ্ত মূলধন ও বিনিয়োগের সংকট। এবার 5 নম্বর অধ্যায় থেকে আমরা দেখি নাগরিকদের কেন সুনাগরিক হতে হবে। উত্তর হলো দেশের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নাগরিকদের সুনাগরিক হতে হবে। 2 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশে সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে? উত্তর হলো নিরক্ষরতা, দারিদ্র্য, ধর্মবন্ধ, সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও দলীয় গোষ্ঠীতান্ত্রিক মনোভাব সুনাগরিকতা অর্জনের প্রধান প্রতিবন্ধকতা। 3 নম্বর প্রশ্নটি দেখো, নাগরিকদের 3টি অধিকার লিখো। 1 নম্বর হলো ভোটার অধিকার, 2 নম্বর হলো মত প্রকাশের স্বাধীনতার অধিকার, 3 নম্বরটি হলো শিক্ষা লাভের অধিকার। 4 নম্বরটি দেখো, নাগরিকদের 3টি দায়িত্ব ও কর্তব্য লিখো। 1 নম্বর দেশের আইন মেনে চলা, 2 নম্বর রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, 3 নম্বর কর প্রদান ও দেশের উন্নয়নে অংশগ্রহণ করা। এবার দেখি 6 নম্বর শেষ অধ্যায় থেকে আবহাওয়া সম্পর্কে সংক্ষেপে লিখো। উত্তর হলো কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, আর্দ্রতা ও বায়ুচাপের অবস্থাকে আবহাওয়া বলা হয়। এটি তুমি যদি কৃষি পরীক্ষায় এই প্রশ্নটা আসে তাহলে এটিও লিখতে পারবে। 2 নম্বর প্রশ্ন থেকে বাংলাদেশ জলবায়ুকে সমভাবাপন্ন কেন বলা হয়? এটিও তোমাদের কৃষি বইয়ের সাথে হুবহু মিল আছে। বাংলাদেশে বছরের অধিকাংশ সময় তাপমাত্রা ও আবহাওয়া বড় ধরনের পরিবর্তন হয় না, তাই বাংলাদেশের জলবায়ুকে সমভাবাপন্ন বলা হয়। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটি, ঘূর্ণিঝড় সম্পর্কে সংক্ষেপে লিখো। উত্তর হলো নিম্নচাপের কারণে সমুদ্রের উপর সৃষ্টি হওয়া প্রবল বেগের ঘূর্ণায়মান ঝড়কে ঘূর্ণিঝড় বলে। এটি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। শেষ প্রশ্নটি দেখি, নদী ভাঙ্গন মোকাবেলায় 3টি করণীয় লেখো। উত্তর হলো নদীর তীরে বাঁধ নির্মাণ করা, 2 নম্বর নদীর তীরে সংরক্ষণ ও বৃক্ষরোপণ করা, তারপর 3 নম্বরটি হলো নদীর গতিপথ ও তীররক্ষা প্রকল্প বাস্তবায়ন করা। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ 100-র উপর এমসিকিউ আছে সেইগুলি এই ভিডিওর প্রথম কমেন্টে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে টাচ করলে তুমি ওই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখতে পারবে। আজকে এই পর্যন্তই। বাকি বইয়ের এরকম অর্ধবার্ষিক পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।